আসসালামু আলাইকুম। আজ 12 সেপ্টেম্বর 2025 শুক্রবার। শুরু করছি চেঞ্জ টিভি প্রতিদিনের গল্প অনুষ্ঠান। দর্শক, আপনাদের সঙ্গে রয়েছি আমি জাহিরুল ইসলাম টুটুল। শুরুতেই সংবাদ শিরোনাম। ছাত্র শিবির কি সত্যি ডাকসুতে ছাত্রলীগের ভোট পেয়েছে? ফজলুর বক্তব্যেই ভরাডুবি ছাত্র দলের। আওয়ামী আমলে বঞ্চিত সেনা সদস্যদের জন্য বিশেষ উদ্যোগ। এবার বিস্তারিত। ডাকসুতে ছাত্র শিবির কি সত্যি ছাত্রলীগের ভোট পেয়েছে, বা ছাত্র দলের এরকম গোহারা পরাজয়ের কারণই বা কি? এই প্রশ্নের উত্তর খুঁজেছেন স্টালিন সরকার। দৈনিক ইনকিলাবে প্রকাশিত তার লেখার চুম্বক অংশ তুলে ধরা হলো। নাচতে না জানলে উঠান বাঁকা, প্রবাদটি কম বেশি সবার জানা। নিজের অক্ষমতা অন্যের দোষ দেখিয়ে ঢেকে রাখার চেষ্টাই মূলত এই প্রবাদে বোঝানো হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচনে শিবিরের ভূমিধস বিজয় এবং বিএনপি নেতাদের আওয়ামী লীগের সঙ্গে আঁতাত করে ডাকসুতে জয় পেয়েছে শিবির বক্তব্য নিয়ে সোশ্যাল মিডিয়ায় উল্লেখিত প্রবাদটি কয়েকজন পোস্ট দিয়েছেন। নেটিজেনদের কেউ কেউ মন্তব্য করেছেন, ডাকসু নির্বাচনের প্রভাব কি আগামী জাতীয় সংসদ নির্বাচনে পড়বে? কেউ মন্তব্য করেছেন, ডাকসু নির্বাচন শিক্ষার্থীদের ভোট, এর ফলাফল কখনোই জাতীয় নির্বাচনে প্রভাব ফেলবে না, অতীতে সেটা দেখাও যায়নি। কেউ কেউ প্রশ্ন ছুড়ে লিখেছেন, বিএনপি লাইনচ্যুত হচ্ছে, ইসলামী চেতনার বদলে প্রগতিশীল চেতনা ধারণ করছে। কেউ কেউ লিখেছেন, বিএনপি যেভাবে জাতীয়তাবাদী ও ইসলামী মূল্যবোধের চেতনা কার্পেটের নিচে চাপা দিয়ে প্রগতিশীল রাজনীতির দিকে ধাবিত হচ্ছে, তাতে ডাকসুর মতো জাতীয় নির্বাচনে মুখ থুবড়ে পড়ার শঙ্কা উড়িয়ে দেয়া যায় না। কারণ যারা বিএনপিকে ভোট দেয় তারা মনে করে দলটি জাতীয়তাবাদী ও ইসলামী চেতনার প্রতিনিধিত্ব করছে। কেউ লিখেছেন, বিএনপি ছাত্রদলকে নিজেদের ব্যর্থতা আড়াল করতে ছাত্রলীগের ভোট শিবিরকে জিতিয়েছে, এমন ব্লেম গেইমের রাজনীতির চর্চা বাদ দিতে হবে। কেউ লিখেছেন, তারেক রহমানের উপর সব দায় দায়িত্ব দিয়ে বিএনপির নেতাদের প্রগতির চর্চা আত্মঘাতীর নামান্তর। আবার কেউ লিখেছেন, বিএনপি মহাসচিব কথায় কথায় মৌলবাদী রাজনীতির উত্থান ঘটছে মন্তব্য করে কি বোঝাচ্ছেন? আওয়ামী লীগ ও হিন্দুত্ববাদী ভারতের সুরে বিএনপি মহাসচিবের কথা বলা রহস্যজনক। ডাকসুর ফলাফল ও বিএনপির রাজনৈতিক অবস্থান নিয়ে মন্তব্য করতে গিয়ে রাজনৈতিক বিশ্লেষক সাংবাদিক নবনীতা রায়চৌধুরী বলেন, অপ্রিয় হলেও সত্য যে দেশে বাম রাজনীতির মৃত্যু ঘটে গেছে বহু আগেই। তারপরও মেঘমল্লার বসুরা প্রগতিশীলতার নামে সেটা ধরে রেখেছে। যুগের পর যুগ ধরে বাম ধারার দলগুলো প্রগতিশীলতার নামে ভোট চাইছে, মানুষ সাড়া দেয়নি। অথচ এখন বামদের মতোই বিএনপি ও ছাত্রদল প্রগতিশীলতার পক্ষে ভোট চাচ্ছে। ডাকসু নির্বাচনে ছাত্রদল সমর্থিত প্রার্থীরা শিক্ষার্থীদের মাঝে প্রচারণায় বলেছে, প্রগতিশীলদের ভোট দিতে হবে। জামাত ছাত্র শিবির যুদ্ধাপরাধীদের পক্ষের শক্তি, শিবির পাকিস্তানপন্থী হওয়ায় তাদের ভোট দেওয়া যাবে না। প্রগতিশীল ছাত্রদলকে ভোট দিবেন। বামদের প্রগতিশীল রাজনীতি জনগণ গ্রহণ না করায় ওই রাজনীতির মৃত্যু ঘটেছে। বিএনপি হঠাৎ করে সেই বামদের প্রগতিশীল রাজনীতির পক্ষে ভোট চায় কেন? ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের অধ্যাপক মুজিবুর রহমান বলেন, এটা শুধু ছাত্র সংগঠনের নির্বাচন নয়, বরং আসন্ন জাতীয় নির্বাচনের জন্য একটি কঠিন বার্তা বহন করছে। সাধারণ শিক্ষার্থীরা বিএনপি ও ছাত্রদলের ওপর আস্থা রাখতে পারেনি। অনেকে মনে করছে, তারা যদি ছাত্রদলকে ভোট দেয় এবং জেতায় তাহলে শেষ পর্যন্ত বিএনপি শক্তিশালী হবে। এটা তারা চায়নি, কারণ প্রচারণা হয়েছে দলটির আদর্শচ্যুতি ঘটেছে, জাতীয়তাবাদ ছেড়ে প্রগতিশীলতায় গেছে। ডাকসু নির্বাচন ও বিএনপির রাজনীতি নিয়ে মন্তব্য করতে গিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের সাবেক চেয়ারম্যান প্রফেসর মোহাম্মদ শহীদুজ্জামান বলেছেন, ডাকসু নির্বাচনের ফলাফল ঘোষণার পর বিএনপির কিছু আদর্শ বিচ্যুত অপরিণামদর্শী নিম্নমানের নেতা প্রলাপ করছে যে ছাত্র শিবির আওয়ামী ভোট পেয়ে ডাকসু জিতেছে। বিএনপির এই নেতারা এতই নির্বোধ যে ঢাবির মতো একটা উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের মেধার বাস্তবতা অগ্রাহ্য করছে। এদেশের রাজনৈতিক দিক নির্দেশনা গত 100 বছর ঢাবি ঠিক করেছে, সেটা অনুধাবন করার শক্তি না থাকলে রাজনীতি করা উচিত না। এই ছাত্রছাত্রীরা 1 বছর আগে যেভাবে আওয়ামী ফ্যাসিবাদ ও হিন্দুত্ববাদের কবর রচনা করেছে, ঠিক একইভাবে বিএনপির সস্তা বেইমানি ও ভারত আওয়ামী চক্রের কৃতদাস বৃত্তির উপযুক্ত জবাব দিতে দ্বিধা করেনি। আমাদের ছাত্রছাত্রীরা এখনো এদেশের স্বাধীন মনন চর্চা করতে গিয়ে কে জামায়াতি আর কে চেতনা ব্যবসায়ী তার মূল্যায়ন ভবিষ্যৎমুখী দৃষ্টিভঙ্গি নিয়েই করবে, কোনো অতীতের বস্তাপচা তথাকথিত স্থায়ী কোনো ভাবনার নিরিখে নয়। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সরকার ও রাজনীতি বিভাগের প্রফেসর আল মাসুদ হাসানুজ্জামান বলেন, ডাকসু নির্বাচন বিএনপির জন্য একটি শিক্ষা।
দলটি যে দৃষ্টিভঙ্গি নিয়ে আসন্ন জাতীয় নির্বাচনকে দেখেছিল সেখানে এখন পরিবর্তন আসতে পারে। এই প্রেক্ষাপটে বিএনপিকে কৌশলগতভাবে কাজ করতে হবে। শিবিরের জয় জামায়াতকে বিপুল শক্তি যোগাবে। অবশ্যই এটি তাদের জন্য সুখবর। বিএনপিকে এসব বিষয় বিবেচনায় নিয়ে মানুষ কি চায়, জেন জি কি চায়, সেটাকে ধারণ করে সামনে এগোতে হবে। ডাকসুতে ছাত্রদলের পরাজয় নিয়ে বিশ্লেষণমূলক প্রতিবেদন প্রকাশ করেছে প্রথম আলো। সেই প্রতিবেদনের প্রতিবেদক মোহাম্মদ মোস্তফা লিখেছেন, ডাকসু নির্বাচনের আগে জুলাই নিয়ে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদ্য স্থগিত হওয়া সদস্য ফজলুর রহমানের একটি বিতর্কিত মন্তব্য শিক্ষার্থীদের মধ্যে তীব্র প্রতিক্রিয়া তৈরি করে। এর নেতিবাচক প্রভাব ভোটের ফলাফলে পড়েছে বলে মনে করা হচ্ছে। এছাড়া জুলাই গণ অভ্যুত্থানের পর গত এক বছরে দেশের বিভিন্ন এলাকায় খুন, চাঁদাবাজি, লুটপাট, মারামারি, দখল সহ বিভিন্ন অনিয়মের ঘটনায় বিএনপির অনেক নেতাকর্মীদের নাম এসেছে। তবে অনিয়মের বেশ কিছু ঘটনায় নেতাকর্মীদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নিয়েছে বিএনপি। কিন্তু বিএনপির অনেক নেতাকর্মীর নেতিবাচক কর্মকাণ্ডের কিছুটা হলেও প্রভাব ডাকসু নির্বাচনে পড়েছে, এমন আলোচনাও ক্যাম্পাসে আছে। ৯ সেপ্টেম্বর অনুষ্ঠিত ডাকসু নির্বাচনে ইসলামী ছাত্র শিবিরের প্যানেল ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট ভিপি জিএস এজিএস সহ ২৮টি পদের মধ্যে ২৩টিতেই জিতেছে। ডাকসুর কোনো পদেই জিততে পারেনি ছাত্রদল। প্রার্থী ঠিক করতে দেরি হওয়ার পাশাপাশি প্রচারের ক্ষেত্রেও ছাত্রদল কোনো চমক দেখাতে পারেনি। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছাত্রদল যেভাবে প্রচার চালিয়েছে তা শিক্ষার্থীদের আকৃষ্ট করতে পারেনি। ডাকসু নির্বাচনে শিবির নিজেদের শক্তি সামর্থ্যের সবটাই কাজে লাগিয়েছে বলে মনে করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক কাজী মোহাম্মদ মাহবুবুর রহমান। তিনি বলেন, শিবির কার্যত গত বছরের ৫ আগস্টের পর থেকেই প্রস্তুতি নিয়েছে। তাদের প্রার্থী আগে থেকেই নির্ধারিত ছিল। অন্যদের তুলনায় তারা সব দিক থেকেই এগিয়ে ছিল। তারা ১ বছর ধরেই ক্যাম্পেইন করে সবার কাছে পৌঁছাতে চেষ্টা করেছে। অন্যদিকে ছাত্রদলের নেতারা নির্বাচনের মনোনয়নপত্র জমা দেওয়ার সময়ও জানতেন না কারা প্রার্থী হচ্ছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সদ্য অনুষ্ঠিত ডাকসু নির্বাচনে জামায়াত ইসলামী সমর্থিত ছাত্র সংগঠনের জয় নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন কংগ্রেস নেতা ও ভারতের বিশিষ্ট রাজনীতিক শশী থারুর। তবে তার এই মন্তব্যের কড়া জবাব দিয়েছেন ডাকসুর প্রতিরোধ পর্ষদের সাধারণ সম্পাদক জিএস পদপ্রার্থী মেঘমল্লার বসু। বৃহস্পতিবার রাতে নিজের ফেসবুক পোস্টে একটি দীর্ঘ পোস্টে তিনি এই জবাব দেন। ওই পোস্টে মেঘমল্লার লিখেন, প্রিয় ডক্টর শশী থারুর, আমি নিশ্চিত এই বার্তাটি আপনার কাছে পৌঁছাবে না। আর যদি পৌঁছায়ও আপনি হয়তো এটিকে গুরুত্ব দেবেন না। মূলত আমার ইংরেজি আপনার মতো এতটা সাবলীল নয় বলে। আমার নাম মেঘমল্লার বসু। আমি সদ্য অনুষ্ঠিত ডাকসু নির্বাচনে প্রতিরোধ পর্ষদ প্যানেলের সাধারণ সম্পাদক পদপ্রার্থী ছিলাম। রাষ্ট্রীয় সংস্থার জড়িত থাকা ক্রমবর্ধমান ইসলামো ফ্যাসিস্ট প্রবণতা এবং অর্থ ও শক্তির বিশাল বৈষম্য থাকা সত্ত্বেও আমি নির্বাচনে প্রায় ৫,০০০ ভোট পেয়েছি। এটা বলে রাখা ভালো যে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রগতিশীল শিক্ষার্থীদের প্রতিনিধিত্ব করি। আমার ভোটারদের পক্ষ থেকে আমি বলছি, দয়া করে বাংলাদেশের ডানপন্থী রাজনীতি নিয়ে মন্তব্য করবেন না। যদিও আপনার পর্যবেক্ষণ যে মানুষ দুই প্রধান দলের দুর্নীতিতে ক্লান্ত হয়ে বিকল্প খুঁজছে, এটি সঠিক, কিন্তু আপনি বুঝতে পারছেন না যে আপনার মন্তব্য আসলে বাংলাদেশের অতি ডানদেরই সাহায্য করছে। আপনি বুঝতেই পারছেন না বাংলাদেশের মানুষ আপনাকে কিভাবে দেখছে। আপনার বিন্দুমাত্র বিনয় নেই এটা উপলব্ধি করার যে আপনি অনিচ্ছাকৃতভাবেই জামায়াতের জন্য একটি জনসংযোগ প্রচারণা চালাচ্ছেন। মেঘ আরও লেখেন, তারপর ইসলামী ছাত্র শিবিরের বিজয় আপনার কাছে কেন উদ্বেগজনক? আপনি কি সেই একই ব্যক্তি নন যিনি কেরালার সাবরিমালা মন্দিরে প্রবেশ নিষেধাজ্ঞার প্রশ্নে কট্টর ডানপন্থীদের হয়ে প্রচারণা চালিয়েছিলেন শুধুমাত্র সিপিআইএমকে হারাতে? যদি কোনো প্রতিবেশীকে কিছু শেখাতেই চান তাহলে আগে জাতীয় নির্বাচনে হিন্দুত্ববাদী ফ্যাসিস্টদের পরাজিত করুন। প্রবাদে আছে, যারা কাঁচের ঘরে থাকে তারা অন্যের ঘরে পাথর ছোড়ে না। যারা মোদি ও অমিত শাহকে টানা ৩ বার হারাতে ব্যর্থ, তাদের উচিত নয় অন্য দেশের এক ছাত্র সংগঠনের নির্বাচনের ফলাফল নিয়ে মাথা ঘামানো। বাংলাদেশে ভারতের ভূমিকা এতটাই বিষাক্ত হয়ে উঠেছে যে আপনার বিবৃতি নিজেই শিবিরকে শক্তিশালী করছে। যদি আপনার হাতে অতিরিক্ত সময় থাকে তাহলে আরও স্ট্যান্ড আপ শো করতে পারেন। শেষবারেরটা বেশ বিনোদনমূলক ছিল। মেঘ আরও বলেন, আমাদের নিজেদের চরকায় আমরা নিজেরাই তেল দেব। আশা করি ভারতের মানুষ অবশেষে ভোটে হিন্দুত্ববাদী ফ্যাসিস্টদের হারাতে পারবে, আর আমরা আমাদের দেশে ইসলামো ফ্যাসিস্টদের প্রতিরোধ করতে প্রাণ দিতেও প্রস্তুত। প্রয়োজনে আমরা একে অপরের সঙ্গে সংহতি জানাবো, কিন্তু দয়া করে বক্তৃতা দেওয়া বন্ধ করুন। আপনি আমাদের থেকে কোনো অংশে ভালো নন। শুভেচ্ছান্তে মেঘমল্লার বসু। এর আগে শশী থারুর ঢাকা বিশ্ববিদ্যালয়ে জামাত ইসলামী সমর্থিত ছাত্র সংগঠনের ব্যাপক বিজয়ে উদ্বেগ প্রকাশ করে বলেন, এটি বাংলাদেশের রাজনৈতিক গতিপথ এবং ভারতের সঙ্গে সম্পর্কের জন্য এক অশনি সংকেত।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার AZM জাহিদ হোসেন বলেছেন, এমন কোনো নির্বাচন আয়োজন করা উচিত নয় যে নির্বাচন নিয়ে প্রশ্ন ওঠে। এছাড়া জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ নির্বাচনে কেবল ছাত্রদল নয়, অন্যান্য প্যানেলের বর্জনের পেছনেও নিশ্চয়ই কোনো কারণ রয়েছে বলে মন্তব্য করেন তিনি। শুক্রবার ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের নবনির্বাচিত আহ্বায়ক কমিটির সদস্যদের নিয়ে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানানো শেষে একথা বলেন বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য। তিনি বলেন, বাংলাদেশকে পিছিয়ে দেওয়ার ও গণতন্ত্রকে বাধাগ্রস্ত করতে অনেক ষড়যন্ত্র হচ্ছে। পলায়নকৃত স্বৈরাচার ও দেশবিরোধী শক্তি ঐক্যবদ্ধ হয়ে গণতান্ত্রিক যাত্রা ব্যাহত করতে চায়। তাই নির্বাচন আয়োজকদের বিভাজন সৃষ্টি থেকে বিরত থাকার আহ্বান জানান তিনি। জাকসু নির্বাচনের কথা উল্লেখ করে ডাক্তার জাহিদ বলেন, প্রহসনমূলক নির্বাচন আয়োজনের মধ্য দিয়ে স্বৈরাচারকে পুনর্বাসন করা হবে। যে কোনো রকমের বিভাজন সৃষ্টি থেকে বিরত থাকার অনুরোধ জানিয়ে ডাক্তার জাহিদ বলেন, গণতন্ত্রকে বাধাগ্রস্ত করে বাংলাদেশকে পিছিয়ে দেওয়ার জন্য অনেক ষড়যন্ত্র হচ্ছে। সশস্ত্র বাহিনীতে বৈষম্যের শিকার কর্মকর্তাদের আবেদনের মূল কপি আগামী 21 সেপ্টেম্বরের মধ্যে কমিটির সভাপতির কাছে পাঠানোর নির্দেশনা দেওয়া হয়েছে। 11 সেপ্টেম্বর গণমাধ্যমে এই বার্তা পাঠায় আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর ISPR। বার্তায় উল্লেখ করা হয়, 2009 সাল থেকে 4 আগস্ট 2024 পর্যন্ত সশস্ত্র বাহিনীতে বৈষম্যের শিকার অফিসারদের আবেদনের মূল কপি 21 সেপ্টেম্বর 2025-এর মধ্যে কমিটির সভাপতি বরাবর সশস্ত্র বাহিনী বিভাগে পাঠানোর অনুরোধ করা হলো। দর্শক, এবার খুব জরুরি 1 মিনিট জানাচ্ছেন ইউনেস্কো ক্লাব পুরস্কার বিজয়ী সাংবাদিক আমিরুল মোমিনিন মানিক। খুব জরুরি 1 মিনিটে প্রত্যেককে আমন্ত্রণ। এই পৃথিবীতে একজন মানুষের প্রধানতম সম্পদ হচ্ছে বিশ্বাস, আর সেই বিশ্বাসটা থাকতে হবে নিজের উপর। কেউ যদি নিজের উপর বিশ্বাস হারান, তখন কিন্তু সফল ব্যক্তি হলেও ব্যর্থ হয়ে যান। সেই জন্য প্রত্যেকটি কাজ শুরু করার আগে নিজের উপর পূর্ণ বিশ্বাস থাকা প্রয়োজন। সেই বিশ্বাসের উপর ভর করে যদি আপনি যাত্রা করেন, তাহলে পথে অনেক প্রতিবন্ধকতা এলেও আপনি সেই প্রতিবন্ধকতা কাটিয়ে অবশ্যই লক্ষ্যপানে পৌঁছতে পারবেন। কিন্তু আপনার মনের মধ্যেই যদি দ্বিধা থাকে, আপনি যদি চিন্তাগ্রস্ত থাকেন যে পারবেন কি পারবেন না, তাহলে সফল হতে পারবেন না। সেই জন্য সবার আগে জরুরি বিষয় হচ্ছে যে কাজটি আপনি করতে যাচ্ছেন সেই কাজের উপর দৃঢ় বিশ্বাস থাকা। সবাই ভালো থাকবেন, শুভেচ্ছা নিরন্তর। এবার দেশের বাইরের খবর। ভৌগোলিকভাবে ছোট হলেও মধ্যপ্রাচ্যের ভূ রাজনীতিতে কাতার একটি বড় নাম। ইসরায়েল গাজা যুদ্ধ, হুথি আক্রমণ এবং ইরান সৌদি আরবের প্রতিযোগিতার মতো বিভিন্ন আঞ্চলিক সংকটে কাতারের ভূমিকা বারবার আলোচনায় এসেছে। গাজা সংকট নিরসনে দোহা একটি গুরুত্বপূর্ণ মধ্যস্থতাকারী হিসেবে কাজ করছে। কাতারের সামরিক শক্তির সবচেয়ে বড় দিক হল এর আধুনিক বিমান বাহিনী। দেশটির হাতে রয়েছে উন্নত প্রযুক্তির যুদ্ধ বিমান, যেমন দাসো রাফাল, ইউরোফাইটার টাইফুন এবং মার্কিন F-15QA। এসব বিমান আকাশ প্রতিরক্ষা ও আক্রমণে সমানভাবে কার্যকর। এছাড়াও দ্রুত সেনা ও সরঞ্জাম পরিবহনের জন্য তাদের বহরে রয়েছে C-17 গ্লোবমাস্টার, C-130J সুপার হারকিউলিস এবং বোয়িং 747 এর মতো পরিবহন বিমান। নৌবাহিনী ও সমুদ্রপথের সুরক্ষা পারস্য উপসাগরে অবস্থিত হওয়ায় কাতারের জন্য সমুদ্রপথের নিরাপত্তা অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেশটির নৌবাহিনীতে ইতালীয় ফ্রেগেম শ্রেণীর ফ্রিগেট, উন্নত টহল জাহাজ এবং ক্ষেপণাস্ত্র ব্যবস্থা রয়েছে। এগুলোর প্রধান লক্ষ্য হল তেল ও গ্যাস রপ্তানির রুটগুলোকে সুরক্ষিত রাখা। কাতারের স্থলবাহিনী তুলনামূলকভাবে ছোট হলেও আধুনিক অস্ত্রে সজ্জিত। তাদের বহরে রয়েছে লেপার্ড 2A7 মেইন ব্যাটল ট্যাঙ্ক, PZH-2000 হাউজার এবং সাজোয়াজান। কাতারের সামরিক কৌশল মূলত প্রতিরক্ষামূলক, আক্রমণাত্মক নয়। অর্থনৈতিক ও গবেষণা সহায়তা যুদ্ধের সময় কাতারের অন্যতম বড় ভরসা তার শক্তিশালী অর্থনীতি। কাতার এনার্জি, কিউ টার্মিনালস, বারজান হোল্ডিংস এবং দেশের বিশাল লজিস্টিক নেটওয়ার্ক সেনা সরবরাহ এবং অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এছাড়া কাতার সাইবার নিরাপত্তা, স্বয়ংক্রিয় অস্ত্র ব্যবস্থা এবং অ্যারোস্পেস খাতেও বড় ধরনের বিনিয়োগ করেছে। 1971 সালে স্বাধীনতা লাভ করা কাতার একটি পূর্ণ রাজতন্ত্র, যেখানে আমির সর্বোচ্চ ক্ষমতায় আছেন। দোহায় অবস্থিত আল উদেইন এয়ারবেইজ মার্কিন সেনাদের অন্যতম বড় ঘাঁটি। এই সামরিক উপস্থিতির কারণে কাতার শুধু নিজের নিরাপত্তাই নিশ্চিত করে না। যদিও কাতারের সামরিক সক্ষমতা আধুনিক, তবে ইসরায়েলের সঙ্গে সরাসরি তুলনামূলকভাবে এটি ছোট আকারের। ইসরায়েলের হাতে শত শত F-35 স্টেলথ জেট, আয়রন ডোম এবং অ্যারো 3 ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা রয়েছে। পাশাপাশি ইসরায়েলের পারমাণবিক সক্ষমতাও আছে।
অন্যদিকে কাতারের শক্তি হল তার দ্রুত মোতায়েনযোগ্য বিমান বাহিনী, শক্তিশালী অর্থনৈতিক ভিত্তি এবং আঞ্চলিক ও আন্তর্জাতিক মিত্রদের সঙ্গে জোট। সরাসরি সংঘাতে ইসরায়েল কাতারের তুলনায় অনেক বেশি শক্তিশালী হলেও কাতারের প্রভাব আসে এর কূটনৈতিক মধ্যস্থতা, আঞ্চলিক জ্বালানি নিয়ন্ত্রণ এবং মার্কিন ঘাঁটির উপস্থিতির কারণে, যা ইসরায়েলও উপেক্ষা করতে পারে না। দর্শক, শেষ করছি প্রতিদিনের গল্পের আজকের গল্প changeTV.press। বাংলাদেশের ইউটিউব জার্নালিজমের অগ্রদূত। ভিজিট করুন এর ওয়েবসাইট www.changetv.press, youtube.com/changetvpress এবং সাবস্ক্রাইব করুন চ্যানেলটি। নিয়মিত লাইক, কমেন্ট ও শেয়ার করে আপডেট রাখুন নিজেকে। ভালো থাকুন, নিরাপদে থাকুন, শুভেচ্ছা নিরন্তর। changetv.press, এক ফোঁটা হলুদও নেই।